নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে চলেছি, যেটি ফিফথ সেমিস্টার জিওগ্রাফি অনার্সের সাজেশান রিলেটেড। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে ফিফথ সেমিস্টার অনার্স স্টুডেন্টস যারা আছো, তারা একটা পরীক্ষা দিয়েছো, যেটা ফিল্ড ওয়ার্ক অ্যান্ড রিসার্চ মেথোডোলজি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির। তো আর তিনটে পরীক্ষা রিমেনিং তোমাদের বাকি আছে: রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি এবং পপুলেশন জিওগ্রাফি, বা যারা সেটেলমেন্ট জিওগ্রাফি নিয়েছে তাদের সেটেলমেন্ট জিওগ্রাফি। বন্ধুরা, আমার এই ভিডিওটির আগে ফিফথ সেমিস্টার জিওগ্রাফি অনার্সের একটি রিমেনিং ভিডিও ছিল, বা পার্ট অন ভিডিও ছিল। সেই ভিডিওটা আপলোড করা হয়েছে, যেখানে ফিল্ড ওয়ার্ক আর রিসার্চ মেথোডোলজি পেপারটা এবং রিমোট সেন্সিং এবং জিআইএস এই পেপারটার সাজেশান দেওয়া আছে। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি, অর্থাৎ রিমোট সেন্সিং পরীক্ষাটা এখনও বাকি আছে, তো তোমরা আগের ভিডিওটা থেকে দেখে নিতে পারো। এবং আমি বলেছিলাম আরেকটা রিমেনিং পার্ট নিয়ে আমরা আলোচনা করব সাজেশানের, যাতে খুব লেন্দি না হয়ে যায়। সেই জন্য আমি এটা সেকেন্ড পার্ট হিসেবে আমরা আজ উপস্থাপন করব। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। বন্ধুরা দেখো, তোমাদের ডিএসসি পেপার যে দুটো আছে অনার্সে, একটা সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি, যেটা ম্যান্ডেটরি থাকে, এবং আরেকটা পেপার থাকে ডিএসসি 2, যেটা আমাদের যেটা আমাদের পপুলেশন জিওগ্রাফি বা সেটেলমেন্ট জিওগ্রাফি থেকে একটা চুজ করতে হয়। তো বেশিরভাগ কলেজেই কিন্তু পপুলেশন জিওগ্রাফি দেওয়া থাকে, তাই আমি পপুলেশন জিওগ্রাফি রিলেটেডই সাজেশানটা তৈরি করেছি। তোমরা চলো শুরু করা যাক। সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফিতে এই দুটো পেপারেই কিন্তু প্র্যাকটিক্যাল থাকে না, দুটোই থিওরি পেপার। তো এখানে 50 মার্কসের পরীক্ষা হবে, 10 মার্কসের দুটো লিখতে হবে, আর অ্যাজ ইট ইজ 5 মার্কসের 4টে, 2 মার্কসের 5টা লিখতে হবে। টাইম কিন্তু একই, 2 ঘন্টা। সেই 2 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু দুটো বড় কোশ্চেন লিখতে হবে, তাই তোমরা কিন্তু একটু কুইকলি বা টাইম ম্যানেজমেন্টটা কিন্তু এক্সাম হলে খুব ভালোভাবে করতে হবে। তোমরা দেখো, আমরা প্রথমেই সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফির 10 বা 5 মার্কসে চলে যাব। দেখো, আমি 10 বা 5 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। কোশ্চেন নম্বর 1, এক্সপ্লেন দ্য রোল অফ ক্লাইমেট অ্যান্ড প্যারেন্ট মেটেরিয়াল ইন সয়েল ফরমেশন। অর্থাৎ মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু এবং জনকশিলা এই দুটোর ভূমিকা আলোচনা করতে হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো হাইলাইটেড করা আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। কোশ্চেন নম্বর 2, এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স ইম্পর্টেন্স অফ সয়েল ময়েশ্চার, টেক্সচার, স্ট্রাকচার, পিএইচ, এনপিকে, অর্গানিক ম্যাটার অন প্ল্যান্ট গ্রোথ। অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধিতে মৃত্তিকার বিভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্মের যে গুরুত্ব, সেটা আলোচনা করতে হবে। গঠন, টেক্সচার অর্থাৎ বুনন, ময়েশ্চার অর্থাৎ জলধারণ ক্ষমতা, পিএইচ অর্থাৎ সয়েলের রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, এবং এনপিকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এর মধ্যে টেক্সচার, পিএইচ আর এনপিকে হাইলাইটেড আছে, বোল্ড করা আছে, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। কোশ্চেন নম্বর 3, ক্রিটিক্যালি ডিসকাস এ টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম উইথ ইটস এনার্জি সোর্সেস, এনার্জি এক্সচেঞ্জ অ্যান্ড ফুড চেন। তো বন্ধুরা, এটা কিন্তু একটু কোশ্চেনটা ডিরেক্টলি পাওয়া যাবে না। অর্থাৎ একটা পার্থিব টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম সম্পর্কে আলোচনা করতে বলেছে, অর্থাৎ পার্থিব পৃথিবীর মধ্যে যে কোনো একটা অ্যাকোয়াটিক বা ল্যান্ড, যে কোনো একটা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম নিয়ে আলোচনা করব, এবং তার এনার্জি সোর্সেস, সে কোথা থেকে এনার্জি পায়, অর্থাৎ কী কী উপাদান থেকে এনার্জি পাচ্ছে, এনার্জি এক্সচেঞ্জ, কীভাবে সে এনার্জি এক্সচেঞ্জ করছে, অর্থাৎ এনার্জি ফ্লোটা তার কেমনভাবে হচ্ছে। আমরা জানি এনার্জি এক্সচেঞ্জের লিন্ডেম্যানের একটা প্রসেস, 10% লয়ের প্রসেস আছে, এবং আমরা কীভাবে সূর্য থেকে সেই এনার্জিটা পাচ্ছে, সেই ইকোসিস্টেমটা, এবং এনার্জি কীভাবে উৎপাদক থেকে সর্বোচ্চ খাদ্যগ্রস্তরে প্রভাবিত হচ্ছে, সেটা আলোচনা করতে হবে। এবং ফুড চেন এবং খাদ্য শৃঙ্খল নিয়ে আলোচনা করতে হবে। অর্থাৎ খাদ্য শৃঙ্খলটা এক্সাম্পল দিয়ে তোমরা যে বাস্তুতন্ত্র লিখবে, সেখানকার খাদ্য শৃঙ্খলটা উদাহরণ দিয়ে লিখে দিলে হয়ে যাবে। আচ্ছা, কোশ্চেন নম্বর 4, ব্রিফলি ডিসকাস দ্য প্রসেস অফ ল্যাটারাইজেশন। অর্থাৎ ল্যাটারাইট মাটি সৃষ্টির যে প্রক্রিয়া, তাকে ল্যাটারাইজেশন বলে। সেই ল্যাটারাইজেশন কাকে বলে? এক্সপ্লেন দ্য প্রোফাইল ক্যারেক্টারিস্টিক্স অফ পটজল সয়েল। অর্থাৎ পটজল সয়েলের প্রোফাইল দিয়ে আলোচনা করতে হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন নম্বর 5, ডিফারেন্সিয়েট বা ডিস্টিংগুইশ। অর্থাৎ এখানে কিছু পার্থক্য করতে হবে। দেখো, এখানে অনেকগুলোই পার্থক্য করতে হবে সয়েল বায়োতে। প্রথমে আছে সোলাম অ্যান্ড রেগুলিথ এর পার্থক্য। নেক্সট ফুড চেন অ্যান্ড ফুড ওয়েভ, খুবই ইম্পর্টেন্ট, দেখো হাইলাইট করা আছে। নেক্সট বায়োমাস পিরামিড অ্যান্ড এনার্জি পিরামিড, এটাও ইম্পর্টেন্ট। নেক্সট সাভানা বায়োম অ্যান্ড প্রেরি বায়োম, নাইট্রিফিকেশান অ্যান্ড ডিনাইট্রিফিকেশান, ক্যাপিলারি ওয়াটার অ্যান্ড গ্র্যাভিটেশনাল ওয়াটার, ইকোলজিক্যাল নিচ অ্যান্ড হ্যাবিট্যাট, জোনাল সয়েল অ্যান্ড অ্যাজোনাল সয়েল,
এলুভিয়েশন অ্যান্ড ইলুভিয়েশন। এই পার্থক্যগুলো তোমরা করে নিলে এতে কিন্তু দুটো পার্থক্য পাবা বা তিনটে পার্থক্য পাবে, বা কনসেপ্ট কিন্তু 2 মার্কসেরও কিন্তু এখানে চলে আসতে পারে এর থেকে। এগুলো খুব ভালো করে দেখে নেবে পার্থক্যগুলো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6-এ চলে যাই। ব্রিফলি ডিসকাস দ্য প্রসেস অফ স্যালিনাইজেশন লিডিং টু ইটস ডিগ্রেডেশন। অর্থাৎ কোনো একটি মাটিতে লবণের পরিমাণ বেশি হয়ে যাওয়াকে স্যালিনাইজেশন বলে। তো সেই স্যালিনাইজেশন বৃদ্ধি পেলে কীভাবে মাটির ক্ষয় শুরু হয় সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। কোশ্চেন নাম্বার 7, এক্সপ্লেন দ্য স্টেজেস অফ প্ল্যান্ট সাকসেশন। অর্থাৎ উদ্ভিদের উত্তরণ এর যে পর্যায়গুলো আছে সেই পর্যায়গুলো নিয়ে আলোচনা করতে হবে। কোশ্চেন নাম্বার 8, হাউ মাচ মোর অ্যাসিডিক ইজ পিএইচ 3 দ্যান পিএইচ 5, এক্সপ্লেন হয়। অর্থাৎ পিএইচ 3 পিএইচ 5-এর তুলনায় কেন বেশি আমলিক, এবং সেটা কিন্তু ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ আমরা জানি পিএইচ 7 মানে নিউট্রাল, এবং তার 7-এর বেশি হলে সেটা ক্ষারকীয় বা বেসিক, এবং 7-এর কম হলে সেটা আমলিক বা অ্যাসিডিক। তো পিএইচ 3 জেনারেলি বেশি আমলিক হবে পিএইচ 5-এর তুলনায়, এবং এটা কিন্তু লগ স্কেলে কিন্তু পিএইচটা পরিমাপ করা হয়। এটা ভালো করে একটু দেখে নেবে। কোয়েশ্চন নাম্বার 9, হয় চান্নজেম সয়েল ইজ কল্ড ইনকমপ্লিটলি লিস্ট সয়েল। অর্থাৎ চান্নজেম মাটিকে কেন বলা হয় যে লিচিং, মানে আমাদের যে প্রক্রিয়ায় জল মাটির ছিদ্র দিয়ে নিচের দিকে প্রবেশ করে বা মাটির ছিদ্র দিয়ে আস্তে আস্তে ভূমজলের স্তর পর্যন্ত যেতে পারে এবং মাটি গঠন প্রক্রিয়াকে সচল রাখে। অর্থাৎ এলুভিয়েশন এবং ইলুভিয়েশন প্রক্রিয়াকে সচল রাখে, সেটাকে লিচিং প্রক্রিয়া বলে। তো সেই চান্নজেম মাটিতে কেন এই লিচিং প্রক্রিয়া ভালো হয় না সেটা নিয়ে আলোচনা করতে হবে। তোমরা জানো বন্ধুরা, চান্নজেম মাটি কিন্তু গ্রাসল্যান্ড এরিয়াতে থাকে, সবচেয়ে ফার্টাইল সয়েল। এখানে প্রচুর পরিমাণে অর্গানিক ম্যাটার থাকে এবং বিভিন্ন ক্ষারকীয় পদার্থ ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে মৃত্তিকার এ এবং বি স্তরে। সেজন্য কিন্তু এখানে জল প্রবেশের ক্ষমতা বা পারমিয়াবিলিটি বলা যেতে পারে সেটা কিন্তু অনেকটাই কম। কোশ্চেন নাম্বার 10, ব্রিফলি ডিসকাস দ্য সয়েল এরোশন প্রবলেম অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন ক্রপ প্রোডাকশন। অর্থাৎ দেখো, কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ সয়েল এরোশন প্রবলেম নিয়ে আলোচনা করতে হবে, কী কী পদ্ধতিতে সয়েল এরোশন হচ্ছে, এবং দেয়ার ইম্প্যাক্ট অন ক্রপ প্রোডাকশন, এবং তাদের প্রভাব। ক্রপ প্রোডাকশন বলতে আমাদের শস্য উৎপাদনে তাদের প্রভাব। ক্ষয় হওয়ার পরে বিভিন্ন ধরনের মৃত্তিকা ক্ষয় হয় আমরা জানি। তো সেই বিভিন্ন ধরনের মৃত্তিকা ক্ষয় হওয়ার প্রভাবটা শস্য উৎপাদনের উপর কীভাবে পড়ে সেটা নিয়ে আলোচনা করতে হবে। এবং এর সাথে আছে হাইলাইট দ্য মেজার্স টু প্রিভেন্ট সয়েল এরোশন। অর্থাৎ মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করার জন্য বা মৃত্তিকার অবক্ষয়, সয়েল ডিগ্রেডেশন প্রতিরোধ করার জন্য কী কী মেজার্স বা কী কী পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। তো এখানে দু ধরনের পদ্ধতি হয়, একটা ইঞ্জিনিয়ারিং মেথড আর একটা ভেজিটেটিভ মেথড। তোমরা দুটো নিয়ে একটু আলোচনা করবে, কোশ্চেন নম্বরের উপর ডিপেন্ড করবে সেটা। এরপরে চলে যাই কোশ্চেন নাম্বার 11, হোয়াট মেজার্স হ্যাভ বিন টেকেন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন কনজার্ভিং বায়োডাইভার্সিটি। অর্থাৎ জীববৈচিত্র্য প্রতিরোধ করার জন্য বা রক্ষা করার জন্য ভারত সরকার থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্ধুরা, এখানে তোমরা জীববৈচিত্র্য প্রতিরোধের উপায়গুলো নিয়ে আলোচনা করবে, এবং সেখানে প্রতিটা পয়েন্ট যখন লিখবে সেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্থাৎ আমাদের সরকার কী কী রোল সেখানে প্লে করেছে তার কিন্তু এক্সাম্পল দিতে হবে, দিলে এটা হয়ে যাবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 12, এক্সপ্লেন দ্য টাইপস অফ সয়েল স্ট্রাকচার। অর্থাৎ মাটি গঠনের বিভিন্ন টাইপ হয়, সেই টাইপগুলো আলোচনা করতে হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। কোশ্চেন নাম্বার 13, ডিসক্রাইব দ্য রোল অফ ডিকম্পোজার ইন অ্যান ইকোসিস্টেম। অর্থাৎ বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা আলোচনা করবে। বিয়োজককে মডিফায়ার বলা হয়, কারণ এরা আমাদের যে কোনো জৈব পদার্থকে কিন্তু অজৈব, আবারও কিন্তু মাটিতে অজৈব উপাদান হিসেবে এবং জৈব যৌগ হিসেবে কনভার্ট করে দেয়, সেটা একে কনভার্টার বা মডিফায়ার বলা হয়। কোশ্চেন নাম্বার 14, এক্সপ্লেন বায়োমাস পিরামিড উইথ এক্সাম্পল। অর্থাৎ জীবভর পিরামিডের উদাহরণ ব্যাখ্যা করতে হবে উদাহরণ সহ। কোশ্চেন নাম্বার 15, এক্সপ্লেন ডেট্রিটাস ফুড চেন উইথ এক্সাম্পল। অর্থাৎ ডেট্রিটাস ফুড চেন অর্থাৎ আমার ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল ব্যাখ্যা করতে হবে আমাদের উদাহরণের সাথে। এটাও একটা উদাহরণ দিয়ে দেবে, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কোথায় দেখা যায়, কী বৃত্তান্ত সেটা। 16, ডিসকাস দ্য জিওমরফোলজিক্যাল এক্সটেন্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম অ্যান্ড গ্রাসল্যান্ড বায়োম। বন্ধুরা, তোমরা এখানে জিওমরফোলজিক্যাল না, এটা জিওগ্রাফিক্যাল হবে। অর্থাৎ আমরা যেটা পড়ি ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম এবং গ্রাসল্যান্ড বায়োম, অর্থাৎ ক্রান্তীয় বৃষ্টিঅরণ্য বায়োম এবং তৃণভূমি বায়োমের ভৌগোলিক বিস্তৃতি এবং সেই বায়োমের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে হবে। বন্ধুরা, তোমরা এখানে কিন্তু যখন ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োমটা পড়ছো, এখানে কিন্তু যখন উদ্ভিদ এবং প্রাণী দুটো নিয়ে আলোচনা করবা, তোমরা কিন্তু ভার্টিক্যাল স্ট্র্যাটিফিকেশন সেটাও একটু পড়ে ফেলবে। এবং গ্রাসল্যান্ড আমরা জানি দু ধরনের গ্রাসল্যান্ড হয়,
একটা সাভানা বা ক্রান্তীয় ট্রপিক্যাল গ্রাসল্যান্ড, আর একটা কিন্তু টেম্পারেট গ্রাসল্যান্ড বা যেটা অরিজিনালি আমরা তৃণভূমি হিসেবে জানি সেটা। তো দুটো তৃণভূমি নিয়ে কিন্তু আমাদের আলোচনা করতে হবে। 17, হাইলাইট দ্য রোল প্লেড বাই ম্যান অ্যাজ অ্যান অ্যাক্টিভ এজেন্ট অফ সয়েল ফরমেশন, অর্থাৎ মাটি সৃষ্টিতে মানুষের প্রত্যক্ষ ভূমিকা সেটা আলোচনা করতে হবে। কোশ্চেন নাম্বার 18, এক্সপ্লেন দ্য প্রসেস অ্যান্ড ইম্পর্টেন্স অফ কার্বন সাইকেল, অর্থাৎ কার্বন চক্রের প্রক্রিয়াটা এবং তার গুরুত্ব আলোচনা করতে হবে। যেন বন্ধুরা কার্বন চক্র কিন্তু একটা বায়োজিওগ্রাফিক্যাল সাইকেল, তো সেই চক্রটার গুরুত্ব এবং পদ্ধতি সেটা ব্যাখ্যা করবে। 19, ব্রিফলি ডিসকাস দ্য স্পেশাল ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ল্ড ফনা, অর্থাৎ পৃথিবীতে যে বিভিন্ন প্রাণী সম্প্রদায় আছে সেই প্রাণী সম্প্রদায়কে নিয়ে আলোচনা করতে হবে, ইম্পর্টেন্ট আছে এটা। কোশ্চেন নাম্বার 20, রাইট ডাউন দ্য কম্পোনেন্ট অফ অ্যান ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদান বা জীবমণ্ডলের উপাদানগুলি আলোচনা করতে হবে। এবার চলে আসি আমরা 2 মার্কসে, দেখা যাক 2 মার্কসে কী কী কোশ্চেন আছে। দেখো বন্ধুরা, কোশ্চেন নাম্বার 1 আছে হোয়াট ইজ বায়োস্ফিয়ার, জীবমণ্ডল কি। 2, হোয়াট ইজ পেডন পলিপেডন, পেডন বা পলিপেডন কাকে বলে, এটা সয়েল স্ট্রাকচারের বিভিন্ন উপাদান। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ হাইগ্রোস্কোপিক ওয়াটার, আকর্ষিত জল বা সহজাত জল কি। 4, হোয়াট ইজ রেড ডেটা বুক, গ্রিন ডেটা বুক। রেড ডেটা বুক এবং গ্রিন ডেটা বুক জানো তোমরা IUCN লঞ্চ করে, তো এই দুটো বুক সম্পর্কে আলোচনা করতে হবে। হোয়াট ইজ ইকোক্লাইন অ্যান্ড ইকোটোন, কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ ইকোক্লাইন ইকোটোন, খুবই ইম্পর্টেন্ট, ইকোটোনটা তো প্রতি বছরই আসে 2 নম্বরে। কোশ্চেন নাম্বার 6, ডিফাইন বায়োলজিক্যাল ক্লক, জৈব ঘড়ি। 7, হোয়াট ইজ ফিল্ড ক্যাপাসিটি, ক্ষেত্র ক্যাপাসিটি, অর্থাৎ যেটা আমাদের মাটির ফিল্ড ক্যাপাসিটি হয় সেই ফিল্ড ক্যাপাসিটি কাকে বলে। ডিফাইন CN রেশিও, কার্বন নাইট্রোজেন রেশিও। 9, হোয়াট ইজ বায়োডাইভার্সিটি হটস্পট, জীববৈচিত্র্য উষ্মা কেন্দ্র, নরমান মায়ার্সের কনসেপ্ট এটা। 10, রাইট দ্য ইম্পর্টেন্স অফ ফুড চেন বা খাদ্য শৃঙ্খলের গুরুত্ব। 11, মেনশন দ্য রোল অফ হিউমিক অ্যাসিড ইন সয়েল পেট, অর্থাৎ মাটির সৃষ্টিতে বা মাটির পেট সৃষ্টিতে হিউমিক অ্যাসিডের ভূমিকা কী। 12, হোয়াট ইজ জেনেটিক ডাইভার্সিটি অ্যান্ড স্পিসিস ডাইভার্সিটি, জিনগত বৈচিত্র্য এবং প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলে। 13, ডিফাইন ক্লাইম্যাক্স ভেজিটেশন কি। 14, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ বায়োস্ফিয়ার রিজার্ভ বা জীববৈচিত্র্য সংরক্ষিত এলাকার গুরুত্ব লিখতে হবে। 15, ডিফাইন স্যাংচুয়ারি, অভয়ারণ্য কাকে বলে। 16, হোয়াট ইজ ট্যানকেটেড সয়েল প্রোফাইল, কর্তৃত পরিলেখ কি। 17, হোয়াট ইজ জোনাল, ইন্টারজোনাল অ্যান্ড অ্যাজোনাল সয়েল, আঞ্চলিক, আন্তঃআঞ্চলিক এবং বহিরাঞ্চলিক মাটির সংজ্ঞা। 18, হোয়াট ডাজ এ কলমার স্ট্রাকচার ফর্ম, অর্থাৎ কীভাবে উল্লম্ব বা প্রিজম সদৃশ্য মাটি গঠন সৃষ্টি হয়। 19, মেনশন দ্য মেরিট অ্যান্ড ডিমেরিট অফ USDA সয়েল ক্লাসিফিকেশান, USDA সয়েল ক্লাসিফিকেশনটা তোমরা একটু দেখে যাবে, জাস্ট যে বর্গগুলো আছে 12টা বর্গ, এবং এটার মেরিট এবং ডিমেরিট, অর্থাৎ সুবিধা অসুবিধাগুলো একটু দেখে ফেলবে। 20, হোয়াট ইজ সয়েল ক্যাটেনা কাকে বলে। 21, হোয়াট ইজ ম্যাচিওর অ্যান্ড ইমম্যাচিওর সয়েল, পরিণত এবং অপরিণত মাটি কাকে বলে। 22, হোয়াট আর দ্য সয়েল পোরোসিটি অ্যান্ড পারমেয়াবিলিটি, অর্থাৎ মাটির সছিদ্রতা এবং মাটির প্রবেশ্যতা। সছিদ্রতা বলতে কোনো একটি মাটির মধ্যে কটা ছিদ্র আছে, আর পারমেয়াবিলিটি বলতে প্রবেশ্যতা, অর্থাৎ একটা মাটির মধ্যে থেকে কত সহজে জল নিচের স্তরের দিকে প্রবেশ করতে পারে। 23, হোয়াট ইজ GPP, গ্রস প্রাইমারি প্রোডাকশান, এবং NPP, নিট প্রাইমারি প্রোডাকশান। 24, হোয়াট ইজ BOD, বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। 25, ডিফাইন রিল এবং গালির সংজ্ঞা। 26, মেনশন দ্য জিওগ্রাফিক্যাল লোকেশন অফ তৈগা বায়োমের জিওগ্রাফিক্যাল লোকেশনটা আলোচনা করতে হবে। 27, ডিফাইন ট্রপিক স্ট্রাকচার, পুষ্টি স্তর কি। 28, হোয়াট ইজ বায়োম কাকে বলে। 29, ডিফাইন কমিউনিটি বা সম্প্রদায় কি। বন্ধুরা, এগুলো করলে আশা করি তোমাদের সয়েল এবং বায়োজিওগ্রাফিটা কমপ্লিট হয়ে যাবে। এই টপিকটার থেকে অনেক কোশ্চেন পড়তে হয়, অনেক লেন্দি টপিক একটা। এরপরে আমরা চলে যাব রিমেনিং লাস্ট যে পার্টটা, সেটা পপুলেশন জিওগ্রাফি। তোমরা দেখতে পাচ্ছ এটা পপুলেশন জিওগ্রাফি। তো এই পপুলেশন জিওগ্রাফি নিয়ে আজকে আমরা সেকেন্ড পার্টে আলোচনা করছি। বন্ধুরা দেখো, পপুলেশন জিওগ্রাফিও কিন্তু একই রকমভাবে সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফির মতো DSC পেপার, তো সেখানেও কিন্তু 50 মার্কস থাকবে অ্যাজ ইট ইজ সয়েল অ্যান্ড বায়ো, অর্থাৎ 10 মার্কসের 2টো, 5 মার্কসের 4টে, আর 2 মার্কসের 5টা কোশ্চেন লিখতে হবে উইথিন 2 আওয়ার্স, 2 ঘন্টা অ্যালোটেড টাইম থাকবে। তো বন্ধুরা, আমরা ডিরেক্টলি সাজেশানে চলে যাই। দেখো বন্ধুরা, প্রথমে
10 বা 5 মার্কসের আমরা কিছু কোশ্চেন পড়বো। এখানে সয়েল আর বায়োর মতো কিন্তু অত বেশি কোশ্চেন আমাদের পড়তে হবে না। দেখো, কোশ্চেন নম্বর 1 খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিসকাস দ্য ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি, অর্থাৎ জনসংখ্যার যুগ পরিবর্তন তত্ত্ব আলোচনা করতে হবে। এবং এর সাথেই আছে জাস্টিফাই ইন্ডিয়াস কারেন্ট পজিশন ইন ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, অর্থাৎ ভারতের বর্তমান অবস্থান ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল কোন স্টেজে পড়ে সেটা আলোচনা করতে হবে। তোমরা মনে রাখবে বন্ধুরা, যখন ব্লাকারের মডেল 5 স্টেজেস ডেমোগ্রাফিক ট্রানজিশন আলোচনা করবে, তখন কিন্তু ইন্ডিয়ার পজিশন 3 নম্বরে থাকবে। যখন 2 স্টেজে আলোচনা করবে, 4 স্টেজে আলোচনা করব, তখন কিন্তু আমাদের ওটা কিন্তু এখনও 2 নম্বরের শেষের দিকে থাকবে, যেটা আমাদের ওয়ারেন থমসন দিয়েছিলেন। এর সাথে আছে মেনশন দ্য রেলেভেন্স অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল ফর ডেভেলপিং কান্ট্রিজ, অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো ডেভেলপিং বা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এই জনসংখ্যার যুগ পরিবর্তন তত্ত্বের ভূমিকা বা গুরুত্ব কী। কোশ্চেন নম্বর 2, ডিসক্রাইব দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ইন্টারনাল মাইগ্রেশন উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড মেনশন ইটস ইম্প্যাক্ট অন বোথ সোর্স অ্যান্ড ডেস্টিনেশন রিজিয়ন, অর্থাৎ বিভিন্ন ধরনের ইন্টারনাল মাইগ্রেশন, অর্থাৎ আভ্যন্তরীণ পরিব্রজন, যেমন গ্রাম থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, শহর থেকে শহরে, এগুলোর কারণ এবং ফলাফল কী ইন্ডিয়ার রেসপেক্টে লিখতে হবে, এবং সোর্স এবং ডেস্টিনেশন রিজিয়নের প্রভাব কী। সোর্স বলতে ধরো আমরা কলকাতা থেকে, আসানসোল থেকে কলকাতা এলাম, তো আসানসোল থেকে কলকাতা, আসানসোল হচ্ছে সোর্স রিজিয়ন আর ডেস্টিনেশন রিজিয়ন হচ্ছে কলকাতা। তো একটা মাইগ্রেশন হলে দুটো অঞ্চলের ওপরেই, অর্থাৎ সোর্স রিজিয়ন এবং ডেস্টিনেশন রিজিয়ন দুটো অঞ্চলের উপরেই কোনো না কোনো প্রভাব কিন্তু পড়ে, তো সেই প্রভাবটা আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 3, ব্রিফলি এক্সপ্লেন ন্যাশনাল পপুলেশন পলিসি 2000 অ্যান্ড ইটস রিলেভেন্স টু প্রেজেন্ট এসেক্স স্ট্রাকচার অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে বর্তমান আমাদের পপুলেশন পলিসি আছে 2000 সালে যেটা লঞ্চ হয়েছিল বা করা হয়েছিল, তার ভূমিকা লিখতে হবে, এবং তার সাথে এসেক্স স্ট্রাকচারটা নিয়ে কিন্তু বর্তমানে বয়সলিঙ্গ পিরামিডটা কতটা রিলেভেন্ট তার উপর ভিত্তি করে কিন্তু আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 4, ডিসকাস দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট বা প্রবলেম অফ আরবানাইজেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নগরায়নের সমস্যা, ভালো দিকও হতে পারে, খারাপ দিক, সব জিনিসের কিন্তু ভালো খারাপ দুটোই হয়, তো সেই দুটো জিনিস আলোচনা করতে হবে নগরায়নের। কোয়েশ্চন নম্বর 5, ডিফারেন্সিয়েট বা ডিস্টিংগুইশ, পার্থক্য করতে হবে পপুলেশন জিওগ্রাফি অ্যান্ড ডেমোগ্রাফি, ম্যানল্যান্ড রেশিও অ্যান্ড পপুলেশন ডেনসিটি, অর্থাৎ মানুষজন অনুপাত এবং জনসংখ্যার ঘনত্ব, মেট্রোপলিস অ্যান্ড মেগালোপলিস, এ দুটো পড়ে ফেলবে, আমাদের কিন্তু 3টে পার্থক্য করলে আশা করি হয়ে যাবে। এরপরে আমরা চলে যাবো কোশ্চেন নম্বর 6, এলাবোরেট দ্য সোশিও ইকোনমিক ডিটারমিনেন্টস অফ ফার্টিলিটি, অর্থাৎ ফার্টিলিটির যে সমস্ত আর্থসামাজিক নিয়ন্ত্রক, সেই নিয়ন্ত্রক সম্পর্কে আলোচনা করতে হবে। 7, রিলেট দ্য চেঞ্জিং প্যাটার্ন অফ অকুপেশনাল স্ট্রাকচার উইথ ফিমেল এডুকেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে অকুপেশনাল স্ট্রাকচার বা কাজের যে ধরনটা আছে বা যে প্যাটার্নটা আছে, গঠনটা আছে, সেটা আলোচনা করতে হবে ফিমেল এডুকেশনের রেসপেক্টে, অর্থাৎ নারী সাক্ষরতার রেসপেক্টে। নারীরা আমরা জানি এখনও কিন্তু পুরোপুরি 100% কিন্তু কাজে যোগদান করতে পারেনি বিভিন্ন ব্যারিয়ার বা প্রবলেমের জন্য, তো সেইটা কিন্তু আলোচনা করতে হবে। খুব ইন্টারেস্টিং কোশ্চেন। কোশ্চেন নম্বর 8, ডিফাইন পপুলেশন গ্রোথ অ্যান্ড ইটস রিলেশন টু ডেভেলপমেন্ট প্রসেস, অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধি কাকে বলে এবং সেই বৃদ্ধি কীভাবে ডেভেলপমেন্ট প্রসেস বা উন্নয়ন প্রক্রিয়াকে প্রভাবিত করে বা কীভাবে জড়িত উন্নয়ন প্রক্রিয়ার সাথে, সেটা কিন্তু আলোচনা করতে হবে। তোমরা এটা কিন্তু সাহায্য নিতে পারো, আমরা পপুলেশন রিসোর্স রিজিয়ন নিয়ে আলোচনা করেছি, সেই রিসোর্স রিজিয়নের সাহায্য নিতে পারো, যেটা অ্যাকারম্যানের বা জেলেনস্কি যে শ্রেণীবিভাগগুলো আছে ওখান থেকে একটা এক্সাম্পল সাইট করতে পারো। 9, মেনশন দ্য কনসিকুয়েন্সেস অফ ইন্টারনাল মাইগ্রেশন, অর্থাৎ অভ্যন্তরীণ মাইগ্রেশন, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, অর্থাৎ আন্তর্জাতিক পরিব্রজন কাকে বলে এবং সেই পরিব্রজনের প্রভাবগুলো কী। তোমরা ইন্ডিয়ার, এশিয়ার রেসপেক্টে, ইউরোপের রেসপেক্টে প্রভাবগুলো কিন্তু দিয়ে দেবে, করবে এটা। কোশ্চেন নম্বর 10, স্টেট দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ডিক্লাইনিং সেক্স রেশিও ইন ইন্ডিয়া ইন রিসেন্ট ইয়ার, অর্থাৎ ভারতে বর্তমান সময়ে কিন্তু সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাত কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। এখন জানি আমরা 2011 সেন্সাস অনুসারে প্রতি 1000 পুরুষ পিছু 940 জন নারী ভারতে আছে, অর্থাৎ এই যে রেটটা কমছে, তো কমার কারণ এবং প্রভাবগুলো কী সেটা আলোচনা করতে হবে। 11, এলাবোরেট দ্য মেজার্স অফ ফার্টিলিটি অ্যান্ড মর্টিলিটি, এটা কিন্তু যে কোনো একটা আসবেই, হয় ফার্টিলিটি আসবে বা মর্টিলিটি, বা কোনো 2-3টে এর মধ্যে থেকে ভাগ আসতে পারে, অর্থাৎ ফার্টিলিটি এবং মর্টিলিটির কী কী ভাবে মেজার করতে পারা যায়, পরিমাপ করা যায়, সেই পরিমাপের পদ্ধতি তোমরা আলোচনা করবে। তোমরা জানো কী কী পদ্ধতিতে পরিমাপ করা যায়, আমি আর বলছি না ওটা। কোশ্চেন নম্বর 12, মেনশন দ্য ফিজিক্যাল ফ্যাক্টরস অফ আনইভেন ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন গ্রোথ ইন ইন্ডিয়া / দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বা ভারতে
কেন পপুলেশনের জনসংখ্যার বৃদ্ধি বা জনসংখ্যার ঘনত্ব আনইভেন অসমভাবে আছে তার প্রাকৃতিক কারণ আলোচনা করতে হবে। 13 ডিসকাস দ্য কজেস অফ র্যাপিড পপুলেশন গ্রোথ ইন ইন্ডিয়া বা ডেভেলপিং কান্ট্রিজ, অর্থাৎ ভারতে বা উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি কেন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করতে হবে। 14 অ্যাসেস দ্য চ্যালেঞ্জেস ফর কান্ট্রিজ উইথ দ্য লার্জেস্ট শেয়ার অফ এজেড পপুলেশন, অর্থাৎ বয়স্ক জনসংখ্যা, অর্থাৎ 60 বছরের অধিক যে ডিপেন্ডেন্ট পপুলেশন তাদেরকে এজেড পপুলেশন বলা হয়। তো সেই এজেড পপুলেশন কোন কোন দেশে দেখা যায় বেশি পরিমাণে এবং তাদের নিয়ে কী কী সমস্যা তারা ফেস করছে সেই সমস্ত দেশ, কারণ এরা কিন্তু অর্থনৈতিকভাবে অনুৎপাদক, এরা কিন্তু দেশের সম্পদ উৎপাদনের কাজে আসে না আর, তো সেটা নিয়ে আলোচনা করতে হবে। 15 থ্রো সাম লাইট অন লিটারেসি ডিফারেন্সিয়ালস ফাউন্ড ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন প্রদেশে বিভিন্ন রাজ্যে কিন্তু লিটারেসি বা সাক্ষরতার পরিমাণ একই নয়। কেন একই নয় সেটা কিন্তু আলোচনা করতে হবে। আগে দেখাতে হবে কোন কোন অঞ্চলে অসমতা আছে, কোথায় বেশি কোথায় কম। আমরা জানি কেরালা সবচেয়ে বেশি লিটারেসি আছে কেরালাতে, এবং বিহারে সবচেয়ে কম লিটারেসি আছে। তো এই বিভিন্ন অঞ্চল হয়, সেটা কয়েকটা রাজ্যভেদে তোমরা আলোচনা করবে এবং কেন এই ডিফারেন্সিয়েশন বা পার্থক্য হচ্ছে সেটা আলোচনা করতে হবে। এর সাথেই দেখো অরে একটা কোশ্চেন দিয়েছি, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ ইনইকুয়ালিটি অফ এডুকেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে কেন শিক্ষার ক্ষেত্রে অসাম্য আছে সেটা বন্টন এবং তার কারণ আলোচনা করতে হবে। এবং এর সাথে একটা কোশ্চেন যে খুবই ইম্পর্টেন্ট, হাউ ডাজ লিটারেসি অ্যাফেক্ট গ্রোথ অফ পপুলেশন, অর্থাৎ শিক্ষা বা শিক্ষার হার, সাক্ষরতা কিভাবে পপুলেশন গ্রোথ বা জনসংখ্যার বৃদ্ধিকে প্রভাবিত করে, এটা পড়ে ফেলবে। এরপরে চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 16। কোশ্চেন নম্বর 16 আছে দেখো, অ্যানালাইজ দ্য পপুলেশন অ্যান্ড এনভায়রনমেন্ট ডিকটমি, অর্থাৎ জনসংখ্যা এবং পরিবেশের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা আলোচনা করতে হবে। অর্থাৎ কোথাও জনসংখ্যা বেশি বৃদ্ধি পেলে যেমন উন্নয়নশীল দেশগুলোতে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে, আর জনসংখ্যা যদি অপটিমাম লেভেলে হয় সেখানে কিন্তু পরিবেশের উপর একদম কম প্রভাব পড়ে, উন্নয়ন প্রক্রিয়াটা ভালো হয়। আবার লো পপুলেশন বা আন্ডার পপুলেশন হলে সেখানে কিন্তু উন্নয়নমূলক কাজ ঠিকঠাক হয় না। তো এই রেসপেক্টে তোমরা এটা লিখবে। এবং এর সাথে দেখো দিয়ে একটা কোশ্চেন দিয়েছি, কোরিলেট পপুলেশন অ্যান্ড এনভায়রনমেন্ট ডেগ্রাডেশন, অর্থাৎ পপুলেশন এবং পরিবেশের অবনমন কীভাবে হয় বা কীভাবে জড়িত কনসেপ্ট দুটো, সেটা কিন্তু আলোচনা করতে হবে উইথ এক্সাম্পল। তোমরা ডেভেলপিং কান্ট্রিজগুলোর এক্সাম্পল দিয়ে দেবে এখানে। আচ্ছা, 16-এ চলে যাই, থ্রো সাম লাইট অন দ্য চেঞ্জ ইন অকুপেশনাল স্ট্রাকচার ইন ইন্ডিয়া সিন্স 1991 বা ডিক্লাইনিং গ্রোথ অফ পপুলেশন, অর্থাৎ ভারতে 1991 সালের পর থেকে কিন্তু অকুপেশনাল স্ট্রাকচার অর্থাৎ কাজের যে প্যাটার্ন, কাজের যে গঠন সেটা চেঞ্জ হয়েছে এবং গ্রোথ অফ পপুলেশন সেটাও কিন্তু অনেকটাই কমেছে। আমরা জানি 1981 পর থেকে কিন্তু একটা 81 পর থেকে কিন্তু ব্যাপকভাবে জনসংখ্যার গ্রোথ রেটটা কমছে, জনসংখ্যা প্রতি বছরই বাড়ছে কিন্তু ওটা কিন্তু আস্তে আস্তে কমছে গ্রোথ রেটটা। তো সেই গ্রোথ রেটটা কেন কমছে এবং অকুপেশনাল স্ট্রাকচার অর্থাৎ অনেক ফিমেল এডুকেশন বাড়ছে, ফিমেল লিটারেসি বেড়েছে, তার ফলে কিন্তু অকুপেশনাল স্ট্রাকচারেও অনেক ধরনের পরিবর্তন হয়েছে। তো সেই পরিবর্তনগুলো আলোচনা করবে এবং এখানে কিন্তু আমরা বর্তমানে ভারত কিন্তু সবচেয়ে লার্জেস্ট ওয়ার্কিং পপুলেশন গ্রুপের মধ্যে কিন্তু ইন্ডিয়া পড়ে, অর্থাৎ ভারতে কিন্তু বেশিরভাগ জনসংখ্যা এখন 15 থেকে 60 বছরের মধ্যেই। তো এটা কিন্তু 1991 সালের পর থেকে হয়েছে, তো সেটা নিয়ে আলোচনা করতে হবে। 17 ডাজ দ্য পপুলেশন সাইজ কন্ট্রোল দ্য ডেভেলপমেন্ট অফ এনি নেশন, অর্থাৎ জনসংখ্যার আকার কি কোনো দেশের উন্নয়নের সাথে জড়িত, এটা আলোচনা করবে তোমরা এখানে অ্যাকারম্যানের রিজিয়নগুলো আলোচনা করতে পারো। 18 ডিসকাস ডিফারেন্ট স্টেজেস টাইপস অফ এসেক্স পিরামিড, অর্থাৎ বয়সলিঙ্গ পিরামিড আমরা জানি বিভিন্ন টাইপের হয় এবং এর স্টেজ বলতে এইগুলোই বোঝায়, অর্থাৎ আমরা ডেমোগ্রাফিক ট্রানজিশন যেমন 5টা স্টেজ হয়, তো সেই 5টা স্টেজেই কিন্তু 5 ধরনের এসেক্স পিরামিড দেখা যায়। আমরা জানি প্রথম দিকে একদম সমবাহু ত্রিভুজের মতো ভিত্তিটা খুব প্রশস্ত এবং উপরের দিকটা আস্তে আস্তে সরু ন্যারো। তো ইন্ডিয়া 3 নম্বর স্টেজে পড়ছে, তো আর 5 নম্বর স্টেজ একদম সেটা ন্যাসপতির মতো হবে। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন স্টেজ বা এসেক্স পিরামিড পাওয়া যায়, সেগুলোর টাইপগুলো আলোচনা করতে হবে। 19 এক্সপ্লেন ব্রিফলি দ্য রিসেন্ট ট্রেন্ডস অফ আরবানাইজেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে বর্তমানে নগরায়ন বা শহরায়নের প্রকৃতি কেমন সেটা আলোচনা করতে হবে। তোমরা এটা 1901 সাল থেকে আলোচনা করবে এবং বর্তমানের উপর বেশি ফোকাস দেবে। এখন 2011 সালের সেন্সাস অনুসারে কোন রাজ্যে কেমন আছে, কোন রাজ্যে বেশি কোন রাজ্যে কম, ন্যাশনাল অ্যাভারেজ রেট হয়তো 37-এর আশেপাশে হবে, তো সেই হিসেবে একটু আলোচনা করবে। আর আগেরগুলো একটু ব্রিফলি 2-5 লাইনে লিখে দেবে যে এত সাল থেকে নগরায়ন শুরু হয়েছে ব্যাপকভাবে স্বাধীনতার পর থেকে, তারপরে এই কন্ডিশন বর্তমানে আছে। এটা করলে এটা হয়ে যাবে। তো বন্ধুরা, এগুলো ছিল
5 মার্কস বা 10 মার্কসের কোশ্চেন। এবার আমরা চলে যাবো 2 মার্কস। দেখো, প্রথমেই আছে ডিফাইন ডিপেন্ডেন্সি রেশিও, নির্ভরশীলতার অনুপাতের সংজ্ঞা। 2 ডিফাইন অপটিমাম পপুলেশন, কাম্য জনসংখ্যার সংজ্ঞা। হোয়াট ইজ রিপ্লেসমেন্ট রেট, কোশ্চেন নাম্বার 3, খুব ইম্পর্টেন্ট কিন্তু, রিপ্লেসমেন্ট রেট। 4 প্রেজেন্টলি হুইচ স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ হাইয়েস্ট বা লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি অ্যান্ড হয়, অর্থাৎ বর্তমানে ভারতের কোন রাজ্যে জনসংখ্যা বা জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি এবং কেন? তোমরা জানো জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি বিহারে এবং সবচেয়ে কম অরুণাচল প্রদেশে। তো কেন বিহারে সবচেয়ে বেশি জনঘনত্ব আছে এবং অরুণাচল প্রদেশে কেন কম জনঘনত্ব আছে সেটা নিয়ে আলোচনা করতে হবে। 5 হোয়াই 1991 ইজ কনসিডার্ড অ্যাজ ডেমোগ্রাফিক ডিভাইড ইন দ্য সেন্সাস হিস্ট্রি অফ ইন্ডিয়া। আমি কিন্তু এর আগে আরেকটা কোশ্চেন মানে আছে, তো 1991 সালের পর থেকে কেন অকুপেশনের স্ট্রাকচার পাল্টে গেছে, কেন গ্রোথ রেটও কিন্তু কমছে। তো এই দুটোই তোমরা বলে দেবে যে 1991 সালের পর থেকে কিন্তু ভারতের পপুলেশন গ্রোথ রেট কিন্তু প্রতি ডিকেড ওয়াইজ কিন্তু আস্তে আস্তে কমছে। তো একটা ডেমোগ্রাফিক ডিভাইড, এটা ডেমোগ্রাফিক ডিভাইড বলতে জনসংখ্যার একটা যুগ পরিবর্তন, অর্থাৎ এখান থেকে কিন্তু নতুন একটা স্টেজ শুরু হচ্ছে। আচ্ছা, 6 হয় পুশ ফ্যাক্টর ইজ মোর ইম্পর্টেন্ট ইন রাইজিং রেশিও অফ আরবানাইজেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ কোনো একটি অঞ্চলে আরবানাইজেশন হওয়ার জন্য পুশ ফ্যাক্টরটা কিন্তু ব্যাপকভাবে দায়ী। আমরা জানি শহরে কিন্তু বিভিন্ন কারণে মানুষ কাজের জন্য, উচ্চশিক্ষার জন্য কিন্তু একটা গ্রাম অঞ্চল বা একটু উন্নয়নশীল বা ছোটো শহর অঞ্চল থেকে কিন্তু চলে যায়। তো সেটাকে পুশ ফ্যাক্টর বলা হচ্ছে, অর্থাৎ তোমরা কোনো একটা অঞ্চলে কাজ পাচ্ছ না, তো কাজের জন্য তোমরা যদি সেই অঞ্চলটা ত্যাগ করে অন্য অঞ্চলে চলে যাও, সেটা কিন্তু পুশ ফ্যাক্টর বলা হবে। তো ভারতে আরবানাইজেশনের জন্য কিন্তু পুশ ফ্যাক্টর ব্যাপকভাবে দায়ী। কোয়েশ্চন নাম্বার 7 হোয়াট আর দ্য সোর্সেস অফ পপুলেশন ডেটা, পপুলেশন ডেটার কী কী সোর্স বা উৎস আছে। 8 হোয়াট ইজ HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কাকে বলে, এটা পড়ে ফেলবে একটু। 9 ডিফাইন লিটারেসি অ্যাকর্ডিং টু সেন্সাস অফ ইন্ডিয়া, অর্থাৎ সেন্সাস অফ ইন্ডিয়ার ভিত্তিতে লিটারেসি বা সাক্ষরতা কী। 10 হোয়াট ইজ লাইফ টেবিল অ্যান্ড কোহর্ট, লাইফ টেবিল এবং কোহর্টের সংজ্ঞা দেবে। 11 হোয়াট ইজ IMR, অর্থাৎ IMR-এর সংজ্ঞা দেবে। আমাদের IMR-এর সংজ্ঞাটা কিন্তু ওখানে খুবই ইম্পর্টেন্ট, এটা পড়ে ফেলবে, ফার্টিলিটির মধ্যে আছে। কোশ্চেন নাম্বার 12 হোয়াট ইজ নিউট্রিশনাল ডেন্সিটি, নিউট্রিশনাল ডেন্সিটি কি। 13 হোয়াট আর দ্য পুশ ফ্যাক্টর অ্যান্ড পুল ফ্যাক্টর অফ মাইগ্রেশন, তো মাইগ্রেশনের ক্ষেত্রে যে অঞ্চল থেকে চলে যেতে কেউ বাধ্য হচ্ছে সেখানে পুশ ফ্যাক্টর কাজ করে, হয়তো বেকারত্ব হতে পারে। আর পুল ফ্যাক্টর বলতে অন্য যেখানে ডেস্টিনেশন রিজিয়নে যাচ্ছে সেখানে বিভিন্ন কাজের সুযোগ, নানা দিকের অনেক ধরনের সুযোগ থাকতে পারে, উচ্চ আয় বা ভালো পরিষেবা, তো সেখানে সেইগুলো হচ্ছে পুল ফ্যাক্টর। তো মাইগ্রেশনের ক্ষেত্রে কীভাবে কাজ করে সেটা সংক্ষেপে ব্রিফলি আলোচনা করবে। 14 ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ এস-সেক্স পিরামিড, এস-সেক্স পিরামিড বা বয়সলিঙ্গ পিরামিড কাকে বলে সেটা আলোচনা করবে। 15 হোয়াট ইজ জিরো পপুলেশন গ্রোথ, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে এবং এক্সাম্পল কিন্তু অবশ্যই দেবে কোন কোন দেশে দেখা যায়। 16 হোয়াট আর দ্য পপুলেশন প্রবলেম এক্সিস্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে কী কী পপুলেশন প্রবলেম বর্তমানে আছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। তোমরা জানো বন্ধুরা, ভারতে কিন্তু ওভার পপুলেশন আছে, অর্থাৎ রিসোর্সের তুলনায় কিন্তু পপুলেশন অনেকটাই বেশি। তো সেখানে কী কী ওভার পপুলেশনের সমস্যা আছে সেগুলো লিখলেই হয়ে যাবে। 17 হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ পপুলেশন গ্রোথ, অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধির কী কী উপাদান আছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, জনসংখ্যার বৃদ্ধির কী কী উপাদান আমরা পাই। 18 হোয়াট ইজ ওভার পপুলেশন অ্যান্ড আন্ডার পপুলেশন, অর্থাৎ ওভার পপুলেশন বলতে অতিরিক্ত জনসংখ্যা এবং আন্ডার পপুলেশন বলতে কাম্য জনসংখ্যার থেকে কম জনসংখ্যা কাকে বলে সেটা আলোচনা করবে। তো বন্ধুরা, এই কোশ্চেনগুলো করলে কিন্তু তোমাদের হয়ে যাবে পপুলেশন জিওগ্রাফিটা আশা করি। আর এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়ে ফেলবে এবং প্রতিটার কিন্তু ভালো করে কনসেপচুয়ালি এটা ক্লিয়ার করার চেষ্টা করবে, তার ফলে কিন্তু তোমাদের এক্সাম হলে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও এবং এই কোশ্চেনগুলো পড়ে যাও, আশা করি তোমরা এর থেকে সব কমন পেয়ে যাবে। বিগত বছরগুলো তো কমন পাওয়া গেছে, তো তোমাদের পরীক্ষা অবশ্যই কিন্তু ভালো হবে। তোমরা ভালো করে পরীক্ষা দাও, আমার তরফ থেকে তোমাদের জন্য বেস্ট উইশেস রইল। সবাই ভালো থেকো, সবার পরীক্ষা ভালো হোক।